নতুন বসতি নির্মাণ ও তথাকথিত উন্নয়নের নামে যে সর্বনাশ করছে ইসরায়েল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েল দেশটি তাদের অভ্যন্তরে নানা সমস্যা জিইয়ে রেখে শুধু যুদ্ধ আর দখলবাজিতে ব্যস্ত রয়েছে। এই দেশটিতে বেকারত্ব, কর্মহীনতা, পারিবারিক সহিংসতা, অর্থনৈতিক অস্থিরতা ও মানসিক অশান্তি বাড়ছে। নিজেকে নিজে শেষ করে দেবার হারও বেড়েই চলেছে প্রতি বছরই। কিছুদিন পরেই নেতানিয়াহুর বিরুদ্ধে আকাশ বাতাস আলোড়ন তুলে বিক্ষোভে ফুঁসে ওঠে সেখানকার নাগরিকরা। এমন অবস্থাতেও বর্বররা অন্যের ভূমি দখল, ধর্ষণ, লুটপাট ও হত্যার খেলায় মেতে থাকছে। গাজাতে যা করেছে তা আর বলার মতো কোনো ভাষা নেই। এটা সবাই জানে। সেখানে বিশ্ব ইতিহাসের অর্থাৎ পৃথিবী সৃষ্টির পর ইতিহাসের নিকৃষ্ট হত্যাযজ্ঞ, জুলুম, ধর্ষণ, লুটতরাজ, ধ্বংসলীলা চলেছে। এবার নতুন নতুন বসতির প্রক্রিয়া আরও বেগবান করার পাশাপাশি রাস্তাঘাট ও নাগরিক উন্নয়নের নামে চলছে মাটি লুটে নেবার আগ্রাসী আক্রমণ। অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে নতুন করে বসতি ও সড়ক নির্মাণ শুরু করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জেরুজালেম গভর্নরেটের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই সড়কটি অধিকৃত জেরুজালেমের পূর্বে অবস্থিত মিখমাস শহর থেকে পশ্চিমে কালান্দিয়া গ্রামের দিকে বিস্তৃত। গভর্নরেটের তথ্য অনুযায়ী প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পূর্ব জেরুজালেমকে ঘিরে গড়ে তোলা বসতি বাইপাস সড়ক নেটওয়ার্কের অংশ। ইসরায়েলি কর্তৃপক্ষের লক্ষ্য ফিলিস্তিনি এলাকাগুলো এড়িয়ে বসতিগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ নিশ্চিত করা এবং দখলদারিত্বকে আরও শক্তিশালী করা। এই সড়ক নির্মাণের জন্য 4টি ফিলিস্তিনি শহর থেকে প্রায় 280 দুনাম জমি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে প্রচলিত ভূমি পরিমাপের একক দুনাম প্রায় 1000 বর্গমিটারের সমান। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই ধরনের অবকাঠামো প্রকল্প ফিলিস্তিনি জনগণের চলাচল সীমিত করার পাশাপাশি ভূমি দখলকে স্থায়ী রূপ দিচ্ছে। তারা অভিযোগ করেন, বসতি সম্প্রসারণ ও সড়ক নির্মাণের মাধ্যমে ইসরায়েল পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরকে কার্যত বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময় হত্যা, বাড়িঘর ধ্বংস, জোরপূর্বক উচ্ছেদ এবং অবৈধ বসতি সম্প্রসারণ বেড়ে গেছে। ফিলিস্তিনিদের মতে, এই উত্তেজনা পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে দখলের পথ সুগম করতে পরিকল্পিতভাবে চালানো হচ্ছে। তারা বলছেন, এতে জাতিসংঘের প্রস্তাবনায় উল্লেখিত 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাচ্ছে। সরকারি ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী ওই সময়ে পশ্চিম তীরে অন্তত 1110 জন ফিলিস্তিনি নিহত, প্রায় 11,500 জন আহত এবং 21,000-এর বেশি মানুষ আটক হয়েছেন। মানবতাবাদী মানুষেরা প্রতিবাদ হিসেবে হয়তো সবসময় যুদ্ধের পথ বেছে নেয় না। তারা বিভিন্নভাবে ভদ্রচিত নিয়মে এগিয়ে যায় মজলুমের পক্ষে। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আবারও রওনা হতে যাচ্ছে আন্তর্জাতিক ত্রাণবহর গ্লোবাল সুমুদ এইড ফ্লোটিলা। ঘোষণায় বলা হয়েছে, আগামী 29 মার্চ স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই ত্রাণবহর। এবারের অভিযানে আগের তুলনায় আরও বিস্তৃত আন্তর্জাতিক অংশগ্রহণ থাকবে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত এক লাইভ স্ট্রিম সংবাদ সম্মেলনে গ্লোবাল সুমুদের কর্মী সুমেইরা আকদেনিজ ওর্দু জানান, বার্সেলোনা থেকে ঐতিহাসিকভাবে যাত্রা শুরু হবে এই ফ্লোটিলার। এরপর তিউনিশিয়া, ইতালি ও ভূমধ্য সাগরের অন্যান্য বন্দর থেকে আরও জাহাজ এতে যুক্ত হবে। তিনি বলেন, এবার আমরা হাজার হাজার অংশগ্রহণকারী নিয়ে যাত্রা করব। এর মধ্যে 1000-এর বেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী থাকবেন। তার ভাষায়, এটি আগের মিশনগুলোর তুলনায় একটি বড় পার্থক্য।
সুমেইরা আকদেনিজ উর্দু আরও জানান, এবারের বহরে শুধু চিকিৎসা পেশাজীবীরাই নয়, পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণে দক্ষ ইকো বিল্ডার এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরাও থাকবেন। তাদের উপস্থিতি গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। আয়োজকদের মতে এই ত্রাণবহরের মূল উদ্দেশ্য শুধু মানবিক সহায়তা পৌঁছে দেয়া নয়, বরং গাজার ওপর আরোপিত অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা জোরদার করা। দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে গাজায় খাদ্য, চিকিৎসা ও বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হয়েছে। গ্লোবাল সুমুদ কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন দেশের নাগরিক, মানবাধিকার কর্মী ও পেশাজীবীদের এই উদ্যোগ গাজার জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতির একটি স্পষ্ট বার্তা বহন করবে। ফ্রি প্যালেস্টাইন স্টিকার লাগানোয় ব্রিটিশ 2 পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ। ভারতের রাজস্থান রাজ্যের আজমের ও পুষ্কর এলাকায় ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে ফ্রি প্যালেস্টাইন লেখা স্টিকার লাগানোর অভিযোগে 2 ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো সিআইডি অথবা আইবি বিষয়টিকে গুরুতর হিসেবে বিবেচনা করে জেলা পুলিশকে সতর্ক করে। এরপর 2 বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তরা হলেন লুইস গ্যাব্রিয়েল ডি এবং তার বান্ধবী অনুষি এমা ক্রিস্টিন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। তারা পর্যটক ভিসায় ভারতে এসেছেন, অবস্থান করছিলেন পুষ্করে। 21 জানুয়ারি গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে এই দম্পতি বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে রাজনৈতিক বার্তা সংবলিত স্টিকার লাগাচ্ছেন। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের বরাতে বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ তাদের শনাক্ত করে। এরপর অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মিনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পর্যটক ভিসায় ভারতে অবস্থান করলেও রাজনৈতিক ও আদর্শিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন। পরবর্তীতে জেলা পুলিশের সহায়তায় স্টিকারগুলো সরিয়ে ফেলা হয়। ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে 2 বিদেশির ভিসা বাতিল করা হয় এবং তাদের বিরুদ্ধে লিভ ইন্ডিয়া নোটিশ জারি করা হয়। এতে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনায় বিদেশি নাগরিকদের আটক করে বহিষ্কার প্রক্রিয়া শুরু করা হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা বা ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকিও থাকে। ভারত সরকার স্পষ্ট করেছে, পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার এনডিটিভিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সফরে যেতে পারেন। সফরটি বাস্তবায়িত হলে তা হবে এমন এক সময়ে যখন পশ্চিম এশিয়ায় তীব্র ভূ রাজনৈতিক টানাপোড়েন চলছে এবং প্রতিরক্ষা, প্রযুক্তি, নিরাপত্তা, বাণিজ্য ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হচ্ছে। এরই মধ্যে একটা খবর বেরিয়েছে যে ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে এবং ইসরায়েলের জনসংখ্যা কাঠামো বদলে দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চেয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সাহায্যের মধ্যে ছিল 10 লাখ রুশ নাগরিককে ইসরায়েলে পাঠানো। খবর মিডল ইস্ট আইয়ের। শুক্রবার 30 জানুয়ারি মার্কিন বিচার বিভাগ প্রকাশিত অ্যাপস্টাইন ফাইলের এক গোপন অডিও রেকর্ডিংয়ে বিষয়টি উঠে আসে। রেকর্ডিংয়ে এহুদ বারাক বলছেন, আমি সবসময় পুতিনকে বলতাম, আমাদের শুধু আর 1 মিলিয়ন দরকার, তাহলেই ইসরায়েল সত্যি নাটকীয়ভাবে বদলে যাবে। ওই 1 মিলিয়ন রুশ। 2015 সালের 14 ফেব্রুয়ারি এ রেকর্ডিং করা হয়েছিল। সেখানে বারাক বলেন, ইসরায়েলের এখন ভবিষ্যতে আসা রুশ বসতিদের মান নিয়ন্ত্রণ করা উচিত। তিনি এমন একটি পরিকল্পনার কথা ভাবছেন যার মাধ্যমে বিয়ে, দাফন এবং ইহুদির সংজ্ঞা নিয়ে অর্থোডক্স রাব্বিদের একচেটিয়া ক্ষমতা ভাঙা যাবে। পরিশীলিত ও সূক্ষ্মভাবে ব্যাপক ধর্মান্তরের দরজা খুলে দেওয়া উচিত। বারাকের মতে, অনেক রুশ ধর্মান্তর ছাড়াই ইসরায়েলে বসবাস করতে পারে। এটিকে পূর্ব শর্ত দিয়ে আটকানোর দরকার নেই। সামাজিক চাপে, বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে মানিয়ে নেয়ার প্রয়োজন থেকেই ধর্মান্তর হবে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর আরব ও মুসলিম দেশগুলো থেকে যেসব ইহুদি এসেছিলেন, রেকর্ডিংয়ে তাদের প্রতি অবজ্ঞা প্রকাশ করেন বারাক। তিনি বলেন, ইসরায়েলের প্রতিষ্ঠাতারা, যারা মূলত পূর্ব ইউরোপের শ্বেতাঙ্গ আশকেনাজি ইহুদি ছিলেন, তারা যতটা পেরেছেন ততটাই করেছেন। তারা উত্তর আফ্রিকা থেকে
আরব দেশগুলো থেকে যেখান থেকেই হোক ইহুদিদের নিয়ে এসেছিলেন। এখন আমরা বাছাই করতে পারি, আর আমি মনে করি কে ইহুদি হবে তা নিয়ে আমাদের অনেক বেশি খোলা মন থাকা উচিত। আমরা সহজেই আরও 1 মিলিয়ন মানুষকে গ্রহণ করতে পারি। বারাক বলেন, 1990 ও 2000-এর দশকের শুরুতে রুশ অভিবাসনের ঢল ইসরায়েলকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে। যুবতী মেয়েরাও এসেছিল যারা কথা বলতে পারত না। এই সময় অ্যাপস্টাইনকে হাসতে শোনা যায়। বারাক বলেন, ছোট ইসরায়েলের সীমার ভেতরেও একটি সমস্যা আছে। আমি মনে করি আরবরা অর্থাৎ ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা ধীরে ধীরে বাড়ছে। 40 বছর আগে তারা ছিল 16%, এখন তারা 20%। এরপর তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েলের ভেতরে কারা সমতা পাওয়ার যোগ্য। বারাক বলেন, আমাদের প্রথমে দ্রুজদের সমতা দিতে পারা উচিত। তারা প্রায় 1%। তাদের আচরণ পুরোপুরি ইসরায়েলিদের মতো। দ্রুজরা একটি ধর্মীয় সংখ্যালঘু। 1950-এর দশক থেকে তারা বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ নিচ্ছে। 1950-এর দশক থেকে তারা বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ নিচ্ছে, মুসলিম ও খ্রিস্টান ফিলিস্তিনি নাগরিকদের ক্ষেত্রে যা প্রযোজ্য নয়। এরপর তিনি বলেন, তারপর খ্রিস্টান সংখ্যালঘুদের কথা আসে। তারা আরও প্রায় 2%। তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চেয়েও ভালো। অ্যাপস্টাইন ও বারাকের সম্পর্ক ছিল প্রায় 1 দশকের। 2013 থেকে 2017 সালের মধ্যে বারাক 30 বারেরও বেশি অ্যাপস্টাইনের নিউ ইয়র্কের টাউন হাউসে গিয়েছিলেন। অ্যাপস্টাইন ফাইলের একটি আলাদা FBI মেমোতে বলা হয়েছে, অ্যাপস্টাইন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি তার অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। বারাকের পরিবারের শেকড় পোল্যান্ড ও লিথুয়ানিয়ায়। পরে তারা বসতি স্থাপনকারী হিসেবে ফিলিস্তিনে আসে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।